দাবি আদায় হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠনের প্ল্যাটফর্ম জবি ঐক্য এই ঘোষণা দেয়। সারা রাত রাজধানীর কাকরাইলে সড়ক আটকে শান্তিপূর্ণ আন্দোলন করেছেন তারা। তাদের দাবি পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা। 3 দাবি আদায়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি আবাসন বৃত্তি কার্যকর, পূর্ণাঙ্গ বাজেট কাঠামোর অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ বাস্তবায়ন করা। দাবি আদায়ে বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন শিক্ষার্থীরা। পথে পুলিশ বাধা দিলে প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী আহত হন। পরে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। বুধবার রাতে সেখানে গিয়ে তথ্য উপদেষ্টার সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। কথা বলার ডায়ালগের সংলাপের মাধ্যমে আমি মনে করি যে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু গণ অভ্যুত্থানের ন্যায্যতার ভিত্তিতে সরকার, জনগণের কথা শুনাই তার কাজ। এছাড়া শিক্ষক শিক্ষার্থীদের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউসিজিতে গেলেও আশানুরূপ কোনো আশ্বাস মেলেনি বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমাকে ফোন দিয়ে বলেছেন যে উপাচার্য মহোদয়, গতকাল আমি যে কথা দিয়েছিলাম আজকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের পাশে আমি ছিলাম। আমি ওনাকে বলতে পেরেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই শোচনীয়, ছাত্ররা অনেক দুর্ভোগে, এই সমস্যার সমাধানে আপনার দোয়া চাই। তাই দাবি পূরণের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। সুস্পষ্টভাবে তারা বিবৃতি করার জন্য কোনো করেনি। তারা বলেছে হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে তারা মিটিং করে এটা জানাবে। এই সরকারের তো এই ধরনের কোনো আপত্তি থাকার কথা না, এবং 8-10টা বিশ্ববিদ্যালয়ে যে বাজেট পায়, যেই উন্নয়ন হয়, যে গবেষণা হয়, তো তারই ধারাবাহিকতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা আশা করে। আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমান করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় 6 ঘন্টা অবরোধ করেন শিক্ষার্থীরা। বুধবার রাত 8টার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ। সে সময় শুরু হয় যান চলাচল। তবে এক দফা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের। বুধবার বেলা 2টার দিকে শাহবাগে অবস্থান নেয় দেশের বিভিন্ন স্থান থেকে আসা নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় চারপাশের যান চলাচল। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। বলেন, উচ্চ মাধ্যমিকের পর 4 বছর পড়াশোনা করে এই সনদ অপমানজনক। এসএসসি বা ইন্টারমিডিয়েট পরে এডমিশন টেস্ট দিয়ে টানা 3 বছর ইংরেজি মাধ্যমে পড়ালেখা করার পর এবং 6 মাস বিনা বেতনে ইন্টার্নশিপ পালন করার পর আমরা যখন দেখি যে আমাদের সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট এসএসসি, এটা কি বৈষম্যের চূড়ান্ত অবমাননা নয়? আমাদের যে ডিপ্লোমা নার্স, আমাদের ডিপ্লোমা নার্সকে আমরা ডিগ্রি সম্মান চাই। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন, কিন্তু কর্তৃপক্ষ আশ্বাস দিয়েও সিদ্ধান্ত নেয়নি। দাবিটি আজকে না, আমাদের এই দাবিটি গত মাসের 20 তারিখ থেকে আমাদের পূর্ব ঘোষিত প্রজ্ঞাপন আকারে জারি করে, তাহলে আমরা এখনই এখান থেকে চলে যাব। এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকেন অনেকেই। তৈরি হয় জনভোগান্তি। এখন যাব বরিশাল, কিভাবে যাব? এখানে জামে আটকানো আছে। অশান্তি বুঝেন না, সাধারণ জনগণের হেনস্থা না। মেডিকেলে আসতো, ওইখান থেকে এখানে পাঠাইছে, ডাক্তার দেখে কি একটা অশান্তি না, বুঝুন না। আন্দোলন এভাবেই করতে হয়। এখন আমাদের সমস্যা হলো, কারো যদি যৌক্তিক দাবি থাকে সেটা যাতে মানা হয়, সেটাই চাই। এর আগে দাবি আদায় বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত শহীদ মিনারের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে তারা শাহবাগে আসেন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চায় ছাত্রদল। তাদের দাবি, এই হত্যার দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতারা। আর কোনো নেতাকর্মী খুন হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। গতরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খুন হন ছাত্রদল নেতা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে উপাচার্যের কথা কাটাকাটিও হয়। এসব ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। ক্যাম্পাসের কলাভবন ঘুরে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশ করে বিক্ষুব্ধ ছাত্রদল। শুরু থেকেই এ প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। আর ছাত্রদলের সভাপতির অভিযোগ, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন উপাচার্য। ব্যর্থতার দায়ে প্রক্টর ও উপাচার্যের পদত্যাগ দাবি করেন তিনি। আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে। যদি আগামীতে এই রাজধানী ঢাকার সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। সাম্য হত্যায় গ্রেপ্তার হয়েছে ৩ জন। আর কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার তামিম হাওলাদারের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বুধবার সন্ধ্যায় মাদারীপুরের ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মণদী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় তামিম হাওলাদারের বাড়ির 2টি ঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার 3 জনের বাড়ি মাদারীপুরে। এদের মধ্যে তামিম হাওলাদার ও পলাশ সর্দারের বাড়ি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে, অপরজনের বাড়ি ডাসার উপজেলার শশীকরে। দাবি আদায় হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কাকরাইল মোড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, সারা রাত তো রাজধানীর কাকরাইল সড়ক আটকে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে। এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন? জগন্নাথের শিক্ষার্থীরা এখন পর্যন্ত কি পরিমাণে সেখানে অবস্থান করছে আর তাদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। জি, আপনি জানেন যে গতকালকে একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ধর্মঘটের যে একটা ব্যাপার ছিল সেটা খুব বেশিভাবে স্টুডেন্টরা এসেছিল এখানে কাকরাইলে অবস্থান করেছিল। তারা কিন্তু প্রথম দিকে কিন্তু উপদেষ্টার যে বাসভবন যমুনাতে গিয়েছিল, কিন্তু সেখানে কিন্তু পুলিশের বাধা পেয়ে কিন্তু তারা কাকরাইল মোড়ে অবস্থান নেয়। আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই আন্দোলনটি করে আসছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং সেটা কিন্তু গতকাল মানে বুধবার কিন্তু সেটি চরম পর্যায়ে পৌঁছায়। তারা প্রায় বলা যায় যে 1000-এর মতো শিক্ষার্থীরা এখানে কাকরাইল মোড়ে এসে তারা বিক্ষোভ পরিচালনা করে। এবং সবশেষ কিন্তু এই বিক্ষোভের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের যে তথ্য উপদেষ্টা রয়েছে মাহফুজ আলম, তিনি কিন্তু এসেছিলেন। তিনি তাদের সাথে কথা বলেছেন, কিন্তু সেখানে কিন্তু তিনি বললেন যে এই তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি সম্পর্কে তারা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো কিছু বলতে পারছেন না। তারা জানাবেন, তারা সরকারের সাথে কথা বলবেন। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এতেই খুশি হননি। শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবির যে সুস্পষ্ট যে একটা নির্দেশনা সেটি চাচ্ছিলেন, আর সেই জন্য কিন্তু তারা এখন পর্যন্ত এই ধর্মঘটেই রয়েছেন। গতকাল রাতেও যদিও অনেকটা শিক্ষার্থী দেখা গিয়েছিল, কিন্তু এখন কিছুটা কম রয়েছে। তবে তাদের কথা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই নির্দেশনা সুস্পষ্ট না হচ্ছে তারা অবস্থান করবেন। যদিও এখন শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু তারা যেটা বলছেন যে দিন বা বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়তে থাকবে। এবং বিশ্ববিদ্যালয়ের যে ভিসি বা যে প্রধান যে উপাচার্য, তিনিও বলেছিলেন যে এই পুরোটা ব্যাপার শিক্ষার্থীদের উপর ছেড়ে দেওয়া হবে, তারা যেটা মনে করবে সেটাই। তো তারা তাদের যে সংগঠন রয়েছে সবার ঐক্যমতে, সবার নির্দেশনা, সবার কথা বুঝে যেটা বলা যাচ্ছে যে
এখন পর্যন্ত তাদের এই ধর্মঘট বা বিক্ষোভটা তারা চালিয়ে যাবেন। তাছাড়া আমরা আরও কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আন্দোলনে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ব্যাপারে কিন্তু সরকার একটা কোনো নির্দেশনা বা সরকারের কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। আহত ব্যক্তিরা প্রায় 40 জনের মতো আহত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। তাদের ব্যাপারেও কিন্তু কোনো কিছু বলা হয়নি সরকারের পক্ষ থেকে। তাই এই জন্য সবকিছু মিলিয়ে আসলে তারা এই ধর্মঘটটি পালন করছেন। এবং আপনি জানেন যে ইউজিসি থেকেও একটি নেতিবাচক একটি কথা তারা পেয়েছেন। তাদের কথা ছিল যে ইউজিসি থেকে তারা বেশ কিছু ইতিবাচক কথা শুনবেন। ইউজিসি বলবে তাদেরকে যে তাদের যে নির্দেশনা রয়েছে সেটি সুস্পষ্ট করবে, কিন্তু তার থেকে কিন্তু কোনো রকম স্পষ্টতা তারা পাননি। তারা বরঞ্চ সেখান থেকে একটি নেতিবাচক ব্যাপার নিয়ে এসেছেন। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে তাদের যে দফা 3 দফা দাবি রয়েছে সেই দাবি এখন পর্যন্ত পূরণ করা হয়নি, যে জন্য তারা এখনও এই জায়গায় অবস্থান করছে। এবং তাদের কথা অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত তাদের এই নির্দেশনাগুলো স্পষ্ট না হচ্ছে, পূরণ করা না হচ্ছে, তারা এখানেই অবস্থান করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ বিষয়ে কাকরাইল মোড় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। সুন্দর বিশ্ব গড়ে তোলায় প্রত্যেক গবেষণার উদ্দেশ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মানুষের হাতেই পৃথিবীর ভবিষ্যৎ, তাই বিশ্ব ও সমাজ নিয়ে প্রত্যেকের স্বপ্ন থাকতে হবে। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5ম সমাবর্তনে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন, এতে যোগ দেন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা। তুলে ধরেন কিভাবে ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংকের সৃষ্টি হয়। এই বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় নোবেল পুরস্কার প্রাপ্তির প্রেক্ষাপট তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। এই বিশ্ববিদ্যালয় 2টি নোবেল পুরস্কারের জন্য গৌরববোধ করতে পারে। একটি তো আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায়। দ্বিতীয়ত হলো যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হলো, সে সৃষ্টির গোড়াতেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে যে অর্থনীতি পড়ানো হয় তা ব্যবসার অর্থনীতি, মানুষের না। উল্লেখ করে গবেষণায় জোর দেওয়ার পরামর্শ দেন অধ্যাপক ইউনূস। বলেন, বিশ্বকে সুন্দর করে গড়ে তুলতে গবেষণা জরুরি। প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই। এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। মাননীয় উপদেষ্টা বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিক্ষা প্রশাসনে পদোন্নতিতে এখনও সুযোগ পাচ্ছেন স্বৈরশাসনের সুবিধাভোগীরা। এর জন্য শিক্ষা সচিবকে দায় দিচ্ছেন বৈষম্য বিরোধী কর্মকর্তারা। সচিব নিজেও সুবিধাভোগী বলেই এমন অবস্থা তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই কারণে মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে স্থবিরতা, যদিও এসব অস্বীকার করেছেন সচিব। এনসিটিবির চেয়ারম্যান পদ ফাঁকা 1.5 মাস। এছাড়া আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনও বহাল তবিয়তে। বোর্ডের সদস্য রবিউল কবির এবং রিয়াদ চৌধুরী সহ ফ্যাসিবাদের দোষরদের অপসারণে গেল মাসের দাবি তোলে ছাত্রদল, তবে তাতে কান দেয়নি মন্ত্রণালয়। শিক্ষা প্রকৌশলে 9 মাসে 10 কর্মকর্তার পদোন্নতি হয়। বেশিরভাগই স্বৈরশাসনের সুবিধাভোগী। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে পদায়নের বেলায়ও একই চিত্রের অভিযোগ। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাদের মতো নির্যাতিত যারা ছিল তাদের এ পর্যন্ত কোনো সুবিধাজনক স্থানে পদায়ন করা হয়নি এবং তাদের জন্য সুবিচার করা হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, এসবের পেছনে মূল দায় সচিব সিদ্দিক জোবায়েরের। স্বৈরশাসনের সময়ে জ্বালানি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ছিলেন, 2020 সালে অবসরে যান। 5 আগস্টের পর চুক্তিভিত্তিক সিনিয়র সচিব পদে নিয়োগ পান। দেখতেছি, দেখবো, করে দিব, এই কথা বলে বলে শুধু জুলাই রাখা। যাকে এখন
মানে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, উনি তো বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন, তা ওনাকে কেন নিয়ে এসে এখানে দিতে হবে? আর কি এখানে প্রশাসনিক আর কোনো যোগ্য ব্যক্তি নাই? তাহলে এই যোগ্য ব্যক্তিদেরকে যদি এখানে না দেওয়া হয় তাহলে তো প্রশাসনের অবস্থা হবে। যদিও সিদ্দিক জোবায়েরের দাবি নিয়ম মেনেই চলছে সব, যারা বঞ্চিত তাদেরকে পদোন্নতি দিচ্ছেন না, এই বিষয়ে আপনার বক্তব্য কি স্যার? কোনো বক্তব্য নেই, আমি আমার নিয়ম অনুযায়ী কাজ করছি। বিভিন্ন বাণিজ্যের অভিযোগও আসছে। হ্যাঁ, সেগুলি যেখানে বাণিজ্য হচ্ছে সেখানে খোঁজ নেন, আমার এখানে কিছু। আপনার দপ্তরের বিরুদ্ধে আসছে? না, আমার দপ্তরে কোনো বাণিজ্য হচ্ছে না। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও স্বৈর শাসনের সুবিধাভোগীদের পদায়ন নিয়ে আন্দোলন করেছে, তবে এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সংক্রান্ত দপ্তরের তদারকির দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের, আর এই মন্ত্রণালয়কে গতিশীল এবং এর কার্যক্রমের স্বচ্ছতা আনতে না পারলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে জড়াতেই পোষণ করছে বিএসএফ, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। তাদের সংখ্যায় এই ধরনের ঘটনা ছড়াতে পারে সামরিক উত্তেজনা, দুই দেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে। পোষণ বা পুশব্যাকের ঘটনা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকা প্রতিবাদ জানানোর পরও বন্ধ হয়নি ভারতের পোষণ। 7 মে থেকে 3 দিনে 300-এর মতো মানুষকে পোষণ করেছে বিএসএফ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে দিল্লিকে 9 মে চিঠি দিয়েছে ঢাকা। তারপরও বুধবার 44 জনকে পোষণ করেছে। রয়েছে বেশ কয়েকজন ভারতীয় ও রোহিঙ্গা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সীমান্তকে অস্থির করতে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে ভারত। মানবিক একটা দুর্বিপাক সৃষ্টি করার অপচেষ্টা। আরেকটা হচ্ছে ভূ রাজনীতির, যেখানে একটা ভূ রাজনীতিতে এই ধরনের অবস্থান সৃষ্টি করে বা এই ধরনের সমস্যা সৃষ্টি করে বাংলাদেশকেও ভারত পাকিস্তানের যে উত্তেজনা, যে যুদ্ধ, সেখানে ড্র্যাগিং করার, সেখানে টেনে নেওয়ার একটা অপপ্রয়াস বলেও আমি মনে করি। সাবেক কূটনীতিকদের মতে টানাপোড়েনের মধ্যে পোষণের ঘটনা ঢাকা ও দিল্লির দূরত্ব আরো বাড়াবে। বলছেন, দুদেশের সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্তেরও পরিপন্থী। দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যে দুই পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে তার বিপরীতে কাজ করবে এই বিষয়টি, এবং এটা বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে, উত্তেজনার সৃষ্টি হতে পারে, যেগুলো আমরা কেউ চাই না। দুই দেশের দূরবর্তী স্বার্থের জন্য ক্ষতিকর। এটা হয়তো সাময়িকভাবে ভারতের কোনো একটি রাজনৈতিক দলকে কোনো রকমের লাভ এনে দিতে পারে, কিন্তু এটা ভারতের জন্য এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। পুশ ইন বা পুশ ব্যাক দুটোই মানবাধিকার লঙ্ঘন। বিশ্লেষকরা বলছেন, এ নিয়ে দু দেশের মধ্যে আলোচনা জরুরি। বর্ডার স্টেটের যে প্রচলিত আইন বা নিয়ম নীতিগুলো থাকে সেটার লঙ্ঘন তো হচ্ছেই, কিন্তু সেইটার জন্য আসলে এখানে ঠিক আন্তর্জাতিক কোন রকম প্ল্যাটফর্মে গিয়ে প্রতিবাদ জানানোর মতো বিষয় হয়তো এটি না। এটি দ্বিপাক্ষিক ভাবে সমাধানের চেষ্টা করতে হবে, কূটনৈতিক ভাবে। ভারত আরো দায়িত্বশীল আচরণ দেখানো উচিত বলে মনে করেন বিশ্লেষকেরা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাটারি রিকশার কারণে দুর্ঘটনা বাড়ছে। চট্টগ্রাম মেডিকেলের অর্থোপেডিক বিভাগে গেল মাসে ভর্তি রোগীদের 20 ভাগই ব্যাটারি রিকশার দুর্ঘটনায় আহত। এসব রিকশার বেপরোয়া চলাচলের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দুষছেন সচেতন নাগরিকরা। এগুলোর বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে, তবে এতে দাপট কমেনি। চট্টগ্রামের হালি শহরের বাসিন্দা শামসুল ইসলাম ঈদ উল ফিতরের 1 সপ্তাহ আগে ব্যাটারি চালিত রিকশায় বাসায় ফেরার পথে আহত হন। তার রিকশা একটি লরিকে ওভারটেক করার সময় ঘটে দুর্ঘটনা। এতে একটি পা কেটে ফেলতে হয় তার। অটোর জায়গা ট্রেলারের পিছু দিয়ে যায়, বাম্পারের লগে মারি দিচ্ছে, মারে আমার ঠ্যাংটারে 3 টুকরা করে ফেলেছে। তারপরে আমি বেহুশ হয়ে গেছি, আর আমাদের এখানে মেডিকেলে নিয়ে আসছে আর কি। আজকে 1 মাস 15 দিন। আন্দরকিল্লায় সড়ক পারাপারের সময় রত্নাদের পায়ের উপর দিয়ে চলে যায় ব্যাটারি রিকশা। 1 মাস ধরে হাসপাতালে তিনি। গেল মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হন 450। এদের 20% ব্যাটারি চালিত রিকশার দুর্ঘটনার শিকার। গত 2 মাস থেকেই আসলে আমরা দেখছি যে ব্যাটারি চালিত রিকশার কারণে দুর্ঘটনার হার, যেখানে আগে 1 থেকে 2% ছিল, এখন 20%-এর উপরে হবে।
এসব রিকশার দাপট আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। এর জন্য প্রশাসনের গাফিলতিকে দুষছেন সচেতনরা। এই সংকট তৈরি করার জন্য আমাদের জাতীয় সরকার দায়ী। যারা মুনাফার জন্য এটার বিস্তার ঘটিয়েছে তাদেরকে ধরা হলো না, ধরা হচ্ছে যারা এটার উপর নির্ভর করে গরিব মানুষ পেট পালে সেই মানুষগুলিকে ধরা হচ্ছে। পুলিশ বলছে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযানের ফল পাওয়া যাবে শিগগির। এখন পর্যন্ত যেহেতু তাদের লাইসেন্স নাই এবং সম্পূর্ণ অবৈধ, কোনো কাগজপত্র নেই, শুধু লাইসেন্স না, কোনো কাগজপত্র ইনফ্যাক্ট নেই, এবং যেটা আমি বললাম ডিজাইনের একটা ত্রুটি আছে যার কারণে অ্যাক্সিডেন্টগুলো এবং সে তার যে গতিটা সেটাই কন্ট্রোল করতে পারে না। তো এটা আসলে খুবই অ্যালার্মিং। গেল 20 এপ্রিল এই অভিযানে নামে পুলিশ। এ পর্যন্ত আটক কয়েক হাজার রিকশা, তবে এতেও কমেনি চালকদের দাপট। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে কিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কিশোরগঞ্জে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। সাজু, কিশোরগঞ্জে ব্যাটারি রিকশায় দুর্ঘটনার হার কেমন? দেখুন, কিশোরগঞ্জে ব্যাটারি রিকশার দুর্ঘটনার হার যদি আমি আপনাকে বলি, এই যে অল্প কয়েকদিন, একেবারে খুব অল্প সময়ের মধ্যে 2 জন একই দিনে এই ব্যাটারি চালিত রিকশার যে দুর্ঘটনায় মারা গিয়েছেন, একজন কলেজ ছাত্রী এবং একজন মসজিদের ইমাম, একই দিনে এই কিশোরগঞ্জ জেলা শহরে মৃত্যুবরণ করেছেন। তো আমি যদি ব্যাটারি চালিত যে রিকশার যে দাপট বা দৌরাত্ম্যর কথা একটু যদি বলি, তো কিশোরগঞ্জে যে ব্যাটারি চালিত রিকশা সেটা আসলে অগণিত, যেটা আপনি আসলে মানে মানে গুণে একেবারে শেষ করা যাবে না। যেখানে কিশোরগঞ্জ পৌরসভার ভিতরে এই যে পৌরসভা কর্তৃপক্ষ 600 ব্যাটারি চালিত রিকশাকে একবার মানে ওই রেজিস্ট্রেশনের মতো দিয়েছিল, যেটা হলুদ কালার করে দিয়েছিল, সেটা আসলে খুব অল্প কিছুদিনের মধ্যে একেবারে মানে মানে ভেঙে পড়েছিল। তো এখন আমি যদি একটা ছোটখাটো হিসেব করি আমাদের হিসেব মতে, তাহলে প্রতিদিন এই জেলা শহরে প্রায় 6 থেকে 7 হাজার ব্যাটারি চালিত রিকশা পড়ে। আমি আপনাকে যদি বলি যে আপনি যদি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কিশোরগঞ্জ এই যে জেলা শহরে একটু আসেন, তো দেখবেন যে মানে শুধুমাত্র ব্যাটারি চালিত রিকশাই এখানে মানে চোখে পড়বে। মানে একেবারে হেঁটে মানে চলারও কোনো মানে বন্দোবস্ত থাকে না। যেখানে 2 থেকে 3 মিনিট লাগে একটা গন্তব্যে পৌঁছতে, সেখানে পৌঁছতে লাগে আপনার 45 মিনিট থেকে 1 ঘন্টা। তো এই যে ব্যাটারি চালিত রিকশার যে দৌরাত্ম্য বা ব্যাটারি চালিত রিকশার যে নিয়ম বহির্ভূত যে চলাচল, এটা নিয়ে আসলে প্রশাসন মানে বরাবরই একটু উদাসীন। এখানে পৌরসভা কর্তৃপক্ষ বা ট্রাফিক বিভাগের যারা রয়েছেন তারা আসলে এই বিষয়টি নিয়ে শুধু কাজ করছেন, আমরা কাজ করছি, এই আশ্বাসগুলি আমাদেরকে দেন বা জনগণকে দেন বা বিভিন্ন মিটিং সেমিনারে বলেন, কিন্তু আসলে কাজের কাজ কোনোটাই হচ্ছে না। আর দিন দিন এর সংখ্যা বাড়ছেই, মানে বেড়েই চলেছে এই যে ব্যাটারি চালিত রিকশা। আর সবশেষ আমি যদি বলি যে ব্যাটারি চালিত রিকশা অনেক দুর্ঘটনা ঘটছে, মৃত্যু হচ্ছে, আহত হয়ে হাসপাতালে যাচ্ছে মানুষ। মানে মানুষ এটা থেকে আসলে একটা পরিত্রাণ চায়, এটার একটা নিয়মের মধ্যে আনতে চায়। এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। সাজু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু, আমরা কিশোরগঞ্জের তথ্য শুনছিলাম সাজুর কাছ থেকে, একই বিষয় আপনার কাছে একটু জানতে চাই, ব্যাটারি রিকশায় দুর্ঘটনার হার কেমন মুন্সিগঞ্জে, আর এই ব্যাটারি রিকশার দুর্ঘটনার প্রতিরোধের কোনো উদ্যোগ কি দেখতে পাচ্ছেন? আপনার প্রথম প্রশ্নের উত্তরটি জানাই। মুন্সিগঞ্জে ব্যাটারি চালিত দুর্ঘটনার হার, গত রাতে আমরা কথা বলেছিলাম মুন্সিগঞ্জ সদর হাসপাতালে, তারা যেটি বলেছেন প্রতিদিন গড়ে অন্তত 3 জন রোগী ব্যাটারি চালিত রিকশা দুর্ঘটনার কারণে নানাবিধ নানাভাবে দুর্ঘটনার কবলিত হয়ে তারা কিন্তু এই হাসপাতালটিতে চিকিৎসা গ্রহণ করছেন। মুন্সিগঞ্জে এই অটোরিকশা দৌরাত্ম্য প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এটি আমাদের চোখে আজ অবধি পর্যন্ত পড়েনি। মুন্সিগঞ্জ সদর উপজেলায় এই মুহূর্তে কাচারি চত্বরে রয়েছে। সকাল 7:30 এই রাস্তাটির চারদিক, সদরের এই রাস্তাটির চারদিকে শুধুমাত্র অটো, ব্যাটারি চালিত অটো এবং মিশু। মুন্সিগঞ্জ সদরের সঙ্গে অন্যান্য উপজেলায় গণপরিবহন নেই যাতায়াতের জন্য, যার কারণে এই সুযোগটি গ্রহণ করেছেন অটো এবং মিশুক চালকরা। মুন্সিগঞ্জ সদরের এই রাস্তাটি ক্যামেরার ফ্রেমে আমি যেটি দেখাচ্ছি যে চারদিকে শুধু অটো আর মিশুক, কোনো ধরনের অন্য কোনো যানবাহন কিন্তু এখানে নেই,
যাত্রীদেরকে বাধ্য হয়ে যাতায়াতের জন্য এই মাধ্যমটিকেই বেছে নিতে হচ্ছে। আর এই মাধ্যমটিকে অবলম্বন করে এখন আর যে পরিবেশটি সৃষ্টি হয়েছে, অতিরিক্ত ভাড়া এবং যানজটে নাকাল এই এলাকার যাত্রীরা প্রতিটি মোড়ে মোড়ে কমপক্ষে 30 মিনিট করে কিন্তু তাদেরকে গন্তব্যে যাওয়ার জন্য তাদের কর্মঘণ্টা নষ্ট করতে হচ্ছে। যে পথটি মাত্র 10 থেকে 15 মিনিটে যাওয়ার কথা, সেই পথটিতে ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু কোনো যাওয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে না। আমরা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসন, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দেখার চেষ্টা করেছি এবং এই যে ব্যবস্থাপনাটি, এটিকে ঠিক করবার জন্য বা এই সুষ্ঠু ব্যবস্থাপনায় আনার জন্য কোনো ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করতে এখন পর্যন্ত দেখিনি। আর এই জেলাতে গণপরিবহন না থাকার কারণে অন্যান্য জেলা থেকে এসেও চালকরা কিন্তু এই সদর উপজেলাটাকে পছন্দ করছেন। অতিরিক্ত ভাড়া পাওয়া যায় এবং এখানে অটো মিশুক চালানোর জন্য কোনো ব্যবস্থাপনা বা কোনো লাইসেন্স বা রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না। খুব সহজে কিন্তু তারা একটি রিক্সা ভাড়া করে কিন্তু রাস্তায় নেমে পড়তে পারছেন এবং এই দুর্ঘটনাগুলো আরও বাড়ছে একটি কারণে, সেটি হচ্ছে অপ্রাপ্তবয়স্ক চালকদেরকে আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু এখানে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ছেন। অপ্রাপ্তবয়স্ক চালকদের, যাদের ডান এবং বাম বা অথবা স্বাভাবিকভাবেই একজন চালকের যে দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয় তার কিছুই কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না। তো মুন্সিগঞ্জের এই অটো বিশুক, ব্যাটারি চালিত বিশুকের দৌরাত্মের কারণে কিন্তু একেবারে নাজেহাল অবস্থা যাত্রীদের। ব্যাটারি রিকশার কারণে দুর্ঘটনা বাড়ছে আহত ও নিহতের সংখ্যায়। এই বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন কিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা। আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ কমে হচ্ছে 2,38,000 কোটি টাকা, যা 2021-22 অর্থ বছরের পর সর্বনিম্ন। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, বাজেটের সার্বিক ভারসাম্য ফেরাতে কমছে এডিপির আকার, থাকবে না নতুন কোনো মেগা প্রকল্প। বাস্তবতা আমলে নিয়ে সতর্কতামূলক উন্নয়ন বাজেট নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। চলতি অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ রাখা হয় 2,78,289 কোটি টাকা। প্রত্যাশিত রাজস্ব আয় না থাকায় অর্থ সংস্থানের চাপে সংশোধিত এডিপি কমে 49,000 কোটি টাকা। আসছে অর্থ বছরে এডিপির আকার আরও কমে হতে পারে 2,38,000 কোটি টাকা। টাকার অঙ্কে যা 4 অর্থ বছরের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে, এডিপির বরাদ্দের 1,44,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে আসবে। বিদেশি সহায়তা মিলবে 86,000 কোটি টাকা, আর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো নিজস্ব উন্নয়ন প্রকল্পে দেবে বাকি টাকা। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, সাশ্রয়ী বাজেটের মানসম্মত ব্যয় নিশ্চিত করতে চায় সরকার। বাজেটের ভারসাম্যের স্বার্থে, মূল্যস্ফীতি কমিয়ে রাখার স্বার্থে, অর্থনীতিকে স্থিতিশীল রাখার স্বার্থে উন্নয়ন বাজেট ছোট থাকা দরকার ছিল। বড় প্রকল্প হাতে নিচ্ছি না, আবার অন্য দিক থেকে বা প্রকল্প বাস্তবায়নও আরও যেহেতু গুণগত মান বাড়াতে চাই, সেজন্য এমনিতেই আমরা প্রকল্প কাটছাট করছি। সরকারের রাজস্ব আয়ে ঘাটতি আছে, তাই অর্থনীতিবিদরাও বলছেন ঋণের বোঝা বাড়িয়ে মেগা প্রকল্প করা উচিত নয়। তবে তাদের মতে জনজীবনে স্বস্তি দেয় এবং কর্মসংস্থানে ভূমিকা রাখার মতো প্রকল্পে বরাদ্দ বাড়াতে হবে। যেগুলো সমাপ্য সেগুলোকে অগ্রাধিকার দেওয়া, এবং যেগুলো এই মুহূর্তে আমাদের রিজার্ভের উপরে যেরকম চাপ আছে, আমাদের অন্যান্য আরও বিভিন্ন খাতে আমাদের অর্থায়নের প্রয়োজন আছে, সেটার নিরিখে আমার মনে হয় সতর্কতামূলক একটা দৃষ্টিভঙ্গি থাকাই ভালো। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে 37%-এরও কম, যা 1.5 দশকের মধ্যে সর্বনিম্ন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহরে প্রাথমিক স্বাস্থ্য সেবার দায়িত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিন্তু কয়েক দশকেও নিশ্চিত হয়নি নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা। সরকারের নিজস্ব জনবল না থাকায় স্বাস্থ্য সেবা দেয় এনজিও। 5 কোটি শহরবাসীর জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র 212টি। এই অবস্থায় নগরবাসীর স্বাস্থ্যসেবার দায়িত্ব স্বাস্থ্য বিভাগকে দেওয়ার সুপারিশ সংস্কার কমিশনের। রাজধানী ঢাকার জনসংখ্যা 2 কোটির বেশি। তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব 2 সিটি কর্পোরেশনের। কিন্তু নগর স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা 61। জেলা শহরে আছে
আরও 106টি। প্রতি কেন্দ্রে একজন চিকিৎসক সহ জনবল 16 জন। বিপুল জনগোষ্ঠীর চাহিদার তুলনায় সেবা কেন্দ্র একেবারেই কম। বিপরীতে মফস্বলে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে স্বাস্থ্য বিভাগের কমিউনিটি ক্লিনিক 14,000। বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর প্রায় 32% মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ করে নাই বা অন্য মন্ত্রণালয়কে দেয়া হয়েছে। এটা যে বিবেচনা থেকেই দেয়া হোক না কেন, এটা কিন্তু একটি আত্মঘাতী জনস্বাস্থ্যঘাতী পরিকল্পনা, এটি হতে পারে না। এসব স্বাস্থ্যকেন্দ্র চলে বিদেশি অর্থায়নে, সেবা দেয় বিভিন্ন এনজিও। তাদের উপর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণও কম। 1998 সালে শুরু হওয়া আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্প শেষ হচ্ছে জুনে। আমরা যেহেতু আমাদের নিজস্ব লোক নাই, তো এনজিওদেরকে নিয়ে কোঅর্ডিনেশন করে কাজ করি, কিন্তু নিজস্ব লোক থাকলে আমাদের কার্যক্রমটা আরো ভালো হতো। এই ফান্ডটা যদি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন কিভাবে চালাবে? যদি ফান্ডটা সিটি কর্পোরেশনকে দেয়, সিটি কর্পোরেশন চালাতে পারে, কোনো সমস্যা নেই। নগর স্বাস্থ্যসেবার বেহাল অবস্থায় চাপে বিশেষায়িত হাসপাতাল। ছোট সমস্যায় যেতে হচ্ছে বড় হাসপাতালে, ফলে ব্যাহত হচ্ছে গুরুতর রোগীদের সেবা। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে শহরকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিতে হবে। এখানে পার্ট নাই। এখন একটা মন্ত্রণালয়ের কোলাবোরেশনটা যদি শক্তিশালী করা যায়, অবশ্যই স্থানীয় মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে সহায়তা করতে পারবে, তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু টেকনিক্যাল ম্যান পাওয়ার এবং সার্ভিস স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিতেই হবে। নগর স্বাস্থ্য ব্যবস্থায় মা ও শিশু স্বাস্থ্যের জন্য নগর মাতৃসদন 12টি। এছাড়া সারা দেশে অস্থায়ী স্যাটেলাইট ক্লিনিক 334টি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ থেকে 50 কিলোমিটার পূর্বে রাজশাহী শহর। সেখান থেকে ঢাকা পর্যন্ত প্রতিদিন চলাচল করে 5টি আন্তনগর ট্রেন। অথচ অবকাঠামো সুবিধা থাকার পরও চাঁপাইনবাবগঞ্জ থেকে চলে মাত্র একটি। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই জেলা থেকে 5টি ট্রেনই চালুর দাবি জেলাবাসীর। এ নিয়ে নানা কর্মসূচিতে উত্তাল এই জনপদ। বাস কিংবা ট্রেন যে মাধ্যমেই হোক চাঁপাইনবাবগঞ্জ থেকে অন্য জেলাতে যাতায়াত করতে হয় রাজশাহীর উপর দিয়েই। সোনা মসজিদ স্থলবন্দর সহ নানা কারণে গুরুত্বপূর্ণ এই জেলা। তবে যোগাযোগ ব্যবস্থায় এখনও অনেকটা নির্ভর করতে হয় বাসের ওপর। রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত প্রতিদিন আন্তনগর ট্রেন চলে 5টি, কিন্তু মাত্র 50 কিলোমিটার দূরের চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেন চলে একটি। বিভিন্ন সময় অন্য ট্রেনগুলো এই শহর থেকে চালুর দাবি জানিয়ে আসছেন জেলাবাসী। স্থানীয়দের দাবি, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ এই জেলাতে। এছাড়া আম, রেশম, চাল উৎপাদনকারী জেলা হিসেবে অবদান রাখছে দেশের অর্থনীতিতে। অথচ অবকাঠামো সুবিধা থাকা সত্ত্বেও যোগাযোগে পিছিয়ে আছে এই জেলাটি। চাঁপাইনবাবগঞ্জের কিন্তু প্রায় 20 লক্ষ জনগণ আছে আমাদের। এই 20 লক্ষ জনগণ কিন্তু আমাদের এই আন্তনগর রেলের সুবিধা থেকে বঞ্চিত এবং তারা বৈষম্য শিকার। রাজশাহী ঢাকা রুটে যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুর দাবি দীর্ঘদিনের। এজন্য মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদান সহ নানা আন্দোলন করে আসছেন স্থানীয়রা। ট্রেনের যে আন্দোলনটা চলছে, এই আন্দোলন অবশ্যই একটা যৌক্তিক আন্দোলন। এটা আমাদের সকল শিক্ষার্থীরা আমরা এটা সমর্থন করি। চাঁপাইনবাবগঞ্জ থেকে 4টি আন্তনগর ট্রেন চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্ত হলে তা চালু হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। নিরাপত্তার স্বার্থে বাউন্ডারি ওয়াল দিতে হবে, তারপর আপনার দেখা গেল যে আমার লাইন বৃদ্ধি করতে হবে, প্ল্যাটফর্ম বৃদ্ধি করতে হবে। ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করি এবং ইতিমধ্যে আমি পৌঁছে দিয়েছি আপনাদের দাবি দাওয়াগুলো। ধূমকেতু, পদ্মা, সিল্ক সিটি, মধুমতি এক্সপ্রেস ও বনলতা ট্রেন চলাচল করে রাজশাহী থেকে। এর মধ্যে শুধু বনলতা ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তনগর ট্রেন বাড়ানোর দাবির বিষয়ে সরকারের মনোভাব কি জানা গেছে এই বিষয়ে?
দেখুন, আপনাকে যেটা বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তনগর ট্রেন চালুর দাবিতে, অর্থাৎ একটি ট্রেনের বাইরে আরো যে 4টি ট্রেন রাজশাহী পর্যন্ত চলাচল করে, সেই 4টি ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করার জন্য আসলে দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছে চাঁপাইনবাবগঞ্জে। এবং এই সময়ে রেলওয়ের যে পশ্চিমাঞ্চল জোন রয়েছে রাজশাহী বিভাগে, সেই পশ্চিমাঞ্চল জোনের কর্মকর্তা সহ রেল মন্ত্রণালয়কে একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে, কিন্তু কার্যত আসলে কোনো পদক্ষেপই লক্ষ্য করা যাচ্ছে না রেলওয়ের কর্তৃপক্ষের কাছ থেকে। আমরা ব্যক্তিগতভাবেও আসলে রেলের যে পশ্চিমাঞ্চল জোন রয়েছে, সেই পশ্চিমাঞ্চল জোনের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। তিনিও যেটি বলছেন যে আসলে যে ট্রেন কোথা থেকে চলবে বা কতদূর বর্ধিত করা হবে, এটি একেবারে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এটি আসলে আঞ্চলিক অফিসগুলো থেকে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। তারা আসলে রেল মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের উপরে নির্ভর করছেন। রেলের কর্মকর্তারা যেটা বলছেন যে বিষয়টি আসলে একেবারে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া, মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়া আসলে এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আর কারো নেই। তবে আপনাকে যেটা বলে রাখি যে এইবার চাঁপাইনবাবগঞ্জে আসলে একেবারে সরব একটি আন্দোলন হচ্ছে। আমরা যেটা দেখেছি যে প্রতিদিনই কোথাও না কোথাও আসলে কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল থেকে আসলে রেল অবরোধের কর্মসূচি শুরু হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে জেলাবাসী রেল অবরোধ করে এবং এই রেল অবরোধের কারণে মল্লিকা এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে, সেই লোকাল ট্রেনটি আসলে অবরুদ্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় এই স্টেশনে আটকে থাকে। আজকেও চাঁপাইনবাবগঞ্জবাসী রেল অবরোধের কর্মসূচি দ্বিতীয় দিনের মতো পালন করবে এবং সকাল 10টায় আসলে এই অবরোধ কর্মসূচি হবে। এছাড়াও অবস্থান কর্মসূচি রয়েছে, স্মারকলিপি প্রদান সহ নানান কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে আসলে বলা যায় যে আসলে এই আন্তনগর 4টি ট্রেনের দাবিতে উত্তাল কর্মসূচি চলছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তনগর ট্রেন চলাচল নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির আরও 8 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রকল্প এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুল হাসানের স্বাক্ষর করা 2টি আলাদা পত্রে বরখাস্ত ও নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। বুধবার চিঠি 2টি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, প্রকল্প এলাকায় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দায়িত্বে অবহেলার কারণে তাদের বরখাস্ত করা হয়। এর আগে 8 মে 18 জনকে চাকরি থেকে অব্যাহতি ও প্রকল্প এলাকায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। নড়াইলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অন্তত 50,000 বাসিন্দা। সবচেয়ে খারাপ অবস্থা লোহাগড়ায়। শুষ্ক মৌসুমে টিউবওয়েলের পানি না ওঠায় ভোগান্তি বাড়ে চরমে। অনিরাপদ পানি ব্যবহার করতে বাধ্য হওয়ায় বাড়ছে পানিবাহিত রোগবালাই। ফেব্রুয়ারি থেকে মে এই 4 মাস নড়াইলে পানির স্তর অনেক নিচে নেমে যায়। অধিকাংশ টিউবওয়েলে ঠিকমতো পানি পাওয়া যায় না। বাধ্য হয়ে নদী, খাল, পুকুর অথবা অন্য বাড়ি থেকে পানি সংগ্রহ করেন অনেকে। বিশুদ্ধ পানির সংকটে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। চাহিদা মেটাতে অনিরাপদ পানি ব্যবহার করায় বাড়ছে রোগবালাই। 100-র উপরে কল আছে, 10টায় পানি পাচ্ছে আর সবগুলো পানি পাচ্ছে না। যে সব কাজে লাগতেছে, কাজ করতেছে, নদীর থেকে পানি এনে। টিউবওয়েলে পানি ছিল না, পরে পানি এসেছে, পরে আমাকে এখন পানির সমস্যা নাই। আর মনে গরম লেগে হোক পানির সমস্যার কারণে অসুস্থ পড়ছে। এই অবস্থায় পানি ফুটিয়ে অথবা জীবাণুনাশক ট্যাবলেট দিয়ে জীবাণুমুক্ত করে পান করার পরামর্শ সিভিল সার্জনের। আপনি 3 লিটার পানিতে একটি হ্যালোজেন ট্যাবলেট দিলে যদি 1 ঘন্টা রেখে দেন, আপনার পানি বিশুদ্ধ করা যায়। আবার আপনার পটাশ, আগে আমরা পটাশ দিই, যদিও একটু পানির স্বাদ একটু অন্যরকম হয়ে যায়। পটাশের 24 লিটার পানিতে যদি 1 গ্রাম পটাশ আপনি দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রেও অনেক সময় বিশুদ্ধ পানি করা যায়। পানির অপচয় রোধের পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনা মেনে টিউবওয়েল স্থাপন করলে নিরাপদ পানি মিলবে, বলছেন এই কর্মকর্তা। তো আমার পরামর্শ হচ্ছে যে আপনারা পানিটা অপচয়টা কম করে করবেন, পানির যাতে অপচয় না হয়। এবং পাশাপাশি যদি আপনারা যখন টিউবওয়েল করেন, যদি নিয়মিত কোনো টিউবওয়েল করতে হয়, আমাদের কাছে যদি যোগাযোগ করেন, আমাদের কাছে যেহেতু ডাটাবেসটা রয়েছে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো যে কোন লেয়ারে ফিল্টারটা দিলে আপনার শুকনো মৌসুমে পানিটা পাবেন।
সরকারি হিসেবে জেলায় টিউবওয়েল আছে 19,700টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসাদুর রহমান। আসাদুর রহমান, পানির স্তর নেমে যাওয়ায় নড়াইলে কি ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ, সংবাদে যেমনটি বলছিলেন, মূলত প্রায় 4 মাস অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 4 মাস পানির স্তর নিচে নেমে যায়। আর এই পানির স্তর নিচে নেমে যাওয়াতে ভোগান্তিটা চরমে ওঠে। অর্থাৎ টিউবওয়েলে ঠিকমতো পানি না উঠলেই মানে বাসাবাড়ির কাছ থেকে সমস্ত রকমের কাজ থেকে এক প্রকার চরম ভোগান্তিতে পড়তে হয়। আর এই ভোগান্তির কারণটা হচ্ছে মূলত এই সময়টায় বৃষ্টিপাত হয় না। এই 4 মাস শুকনো মৌসুম থাকে, বৃষ্টিপাত না হওয়াতে পানির স্তরটি নিচে নেমে যায়। আর এই নিচে নেমে যাওয়ার কারণেই এই ভোগান্তিটি তৈরি হয়। আর এটা শুধু শহর কেন্দ্রিক নয়, শহর থেকে গ্রাম পর্যন্ত এই অবস্থাটি তৈরি হয়। নড়াইল পৌরসভা বলেন, পার্শ্ববর্তী মাইজপাড়া, চণ্ডীবরপুর, শাহাবাদ এই যে ইউনিয়নগুলো আছে এই অঞ্চলে এই সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করেছে। কারণ এখানকার ভৌগোলিক অবস্থানগতভাবে বেশ উঁচু। আর এই উঁচু হওয়ার কারণে মূলত এখানে পানির স্তরটি বেশি নেমে যায়। আর এই নিচে নেমে যাওয়ার কারণে পানি না পাওয়াতে ভোগান্তিটি চরমে ওঠে। আমি এই ব্যাপারে নড়াইল সদর হাসপাতালে খবর নিয়েছি যে কি ধরনের সমস্যা হচ্ছে বা রোগীরা আসছে। তো খবর নিয়ে যেটা জানতে পেরেছি, এই মৌসুমে পানিবাহিত যে সমস্ত রোগ ব্যাধি আছে অর্থাৎ ডায়রিয়া, আমাশা এই জাতীয় রোগী প্রতিনিয়ত 35 থেকে 40 জন নড়াইল সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি এই বিষয়টি নিয়ে নড়াইল সুযোগ্য সিভিল সার্জন ডক্টর আব্দুর রশিদের সাথে কথা বলেছি যে এই মৌসুমে এই যে রোগবালাই বাড়ছে কি জন্য বাড়ছে। তিনি বলছেন যে আসলে অনিরাপদ পানির একটি ব্যবহারের কারণে এই রোগবালাই বাড়তে পারে। কারণ এই মৌসুমে যেহেতু কল থেকে ঠিকমতো পানি পাওয়া যায় না, তখন মানুষ অনিরাপদ পানি অর্থাৎ পুকুর বা নদী থেকে পানি ব্যবহার করে এবং এটা জীবাণুমুক্ত না হওয়ার কারণেই এই রোগবালাইটি বাড়ছে বলে তিনি আমাকে জানিয়েছেন। সেই ক্ষেত্রে তিনি যেটা পরামর্শ দিয়েছেন যে এই রোগ ব্যাধি যাতে না বাড়ে এই জন্য এই পানিকে হয় ফুটিয়ে পান করতে হবে বা ব্যবহার করতে হবে। একই রকম ভাবে তিনি বলেছেন যে পানিকে জীবাণুনাশক করতে বা বিশুদ্ধ করতে বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায়, সেটা প্রয়োগ করতে হবে, অথবা পটাশ বা ফিটকেরি দিয়েও অনেক ক্ষেত্রে পানিকে জীবাণুমুক্ত করানো যায়, সেটা করা যেতে পারে। এই ছিল আমার কাছে মূলত নড়াইলের পানির স্তর নিচে নেমে যাওয়ার ভোগান্তি নিয়ে সর্বশেষ তথ্য। নড়াইলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আসাদুর রহমান। এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।